বছরের ইনকাম সমস্ত কিছু আমার মেয়ে জামাই শেষ করে দিছে। তো আমি বাংলাদেশ সরকারের কাছে আমি এটা বিচার চাই, আমার বাংলাদেশ আইনজীবীদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে এটা আমি বিচার চাই। কেন এই ধরনের অন্যায়টা হলো? আমি তো একটা প্রবাসী, আমি তো একটা মা, আমি তো একটা বোন, আমি তো অনেক কষ্ট করি, আমি অনেক পরিশ্রম করি। আমার এখানে এতটা আমি ব্যারাক মিলের মাধ্যমে থাকি, আমার কোনো শেষ নেই দুঃখের। আমার স্বামীটা এভাবে মারা গেছে, আমি টেনশন করতে করতে আল্লাহর ডাকতে ডাকতে দুই চোখের পানি ফেলাইতে ফেলাইতে কান্না করতে করতে আমার জীবনটা পার হয়। আমি নাসরিন ফালু, ওমান থেকে বলছি, মাসকাট থেকে। তো আমি আজকে ওমান আসছি। মাসের 4 তারিখে আমার 1 বছর শেষ হইব। তো আমি আসছি আবার, ছুটিতে গেছিলাম। তো ছুটিতে যে 2 মাস ছুটি দিছিল, আবার 2 মাস ছুটি দেওয়ার পরে 5 দিন আগে তারা আবার নিয়ে আসছে। মাসের 4 তারিখে এবার নিয়ে আসছে। তো এই মাসের 4 তারিখে, মাসের 4 তারিখে পুরো 1 বছর হইব আর কি। তো এই বছরের ভিতরে আমি বাংলাদেশে আসার পরে আমার 11 মাসের বাবুটা আমি রেখে আসছি। তো আমার স্বামী ওই টাইমে ছিল, শাশুড়ি ছিল অসুস্থ, স্বামীটা অসুস্থ, যিনি কর্ম করে খাইতো, তো পরিশ্রম করে খাইতো। তো সেই লোকটারে অনেকটা তারা মোবাইলের মাধ্যমে, আমি যে এলাকায় থাকি এই এলাকার মাধ্যমে থেকে 2 থেকে 3 জন মানুষ তারে মোবাইলে অনেকটা ফাপড় দিত। সে আমার বলতো, তো আমি বলতাম তুমি সাবধানে দেখো, ভালো চইল, তাকে ফোন রিসিভ করো না। আমার স্বামীর দিকে আমি অনেক খেয়াল রাখতাম, কথাবার্তা শুনো, তা সে খাইছে কিনা, সে একটা অসুস্থ মানুষ ছিল, সে খাইছে কিনা, ভালো আছে কিনা। কিন্তু তার মোবাইলটা বেশি অংশ বদ্ধ থাকতো, ওই মানুষটির জন্য মোবাইলটার বেশি অংশ বদ্ধ রাখতো। তো এইভাবে করতে করতে 5.5 মাস চলে গেল। চলে যাওয়ার পরে এটা আমি যখন প্রথম ওমান আসি তখন এই ঘটনাটা, আপনি যখন আপনি 5.5 মাস। আপনি ওমান গেছেন কত সালে? হ্যাঁ, এই তো 3 বছর আগে গেছি, আসছি 3 বছর আগে আসছি। তারপর আচ্ছা, এই বছরের মাসের 4 তারিখে পুরা 3 বছর হইব। মাসের 4 তারিখে পুরো 3 বছর হইব। তো এখন তো বছর হয়তো শেষ হয়নি। তো আসার পরে আমার যখন আমার নতুন নতুন আসি, তখন আসার পরে আমার হাজবেন্ড আমার বলতে বলতে ইনি হঠাৎ করে একদিন অ্যাক্সিডেন্ট হলো, মৃত্যুর 15 দিন আগে দগঞ্জ মুচরে, যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে পুলিশ ফাঁড়ি আসলো সেই জায়গাটার ভিতরে। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে চলতি গাড়ি ভিতরে পেছান্দার ছিল, তার অটো রিক্সা, খালি একটা অটো রিক্সা এই জুরাইন এলাকা থেকে তার ধাক্কাইতে ধাক্কাইতে অনেকবার চেষ্টা করছে তার ধাক্কা দিয়া গাড়িতে নামায় ফেলাই দেওয়ার জন্য। কিন্তু ইনি অনেক পুরানা গাড়ি ড্রাইভার ছিলেন আমার স্বামী, কিন্তু তার ফেলাইতে পারে কিন্তু। যখন নাকি দগজ মুচরে পুলিশ ফাঁড়ির সামনে এসে এমন ভাবে ধাক্কা দিছে, আমার স্বামী পিছন দাঁড় লইয়া গাড়ি থেকে পড়ে গেছে, পরে প্রচন্ড ব্যথা পেয়েছিল। তো ইনি অসুস্থ ছিল বলে উঠটা গাড়ি ড্রাইভারের গা হাত তারা নেই, মারধর করতে তারা নেই, মুখ খারাপ করছে। করার পরে সেই পিছে খালি ড্রাইভার বলে তারে আপনার ইটা দিয়া, ডালার ইটা দিয়া তার মাথার ভিতরে উড়া বাড়ি। তো বাড়ি দিছে পরে ঠিক না, অসুস্থ মানুষ এমনি, তার গেঞ্জি খুললে বলে তার মাথাটা ভাঙ দিছিল। বান্ধার পরে সে অস্বস্তে আমাদের ওই দগঞ্জ মুচের অনেক পরিচিত লোক ছিল, তো সে জন্মস্থানীয় ওই এলাকায় আমার স্বামীর আমির হোসেনের। তো ইনি তার গার গেঞ্জি খুলে তার মাথাটা বলে বাঁধ দিয়েছে। পরে তার পরিচিত ভাই বোনেরা তারা এসে তারা হসপিটাল নিছে, ওই যে দগঞ্জ মুচের যে হসপিটালটা আছে দোতলা, সেখানে নিছে। তো যাওয়ার আগে পুলিশ ফাঁড়ির কাছে তার গাড়ি জমা দেওয়া হয়ে গেছিল। তো গাড়ি আপনার হাসপাতালে ওঠার আগে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর কিছু বলতে পারেনি। যেখানে হাসপাতালতে আসা 2 দিন না 3 দিন পর আমার বাসা আসলো। আসার পর আমার যখন চেহারাটা দেখাইলো, তখন আমি তার ব্যান্ডেজ করাটা দেখা তখন আমি বললাম যে ভাইয়া, এটাই বুঝি তোমার শেষ আমার দেখা, তোমার তো মাইরা ফেলা ফেলা বসে, এটাই বুঝি তোমার দাফনের কাপড়। কারণ তোমার আজকে এত বছর ধরে ওরা ফাপড় দেয়, তো তুমি আমার কাছে বলছো তোমার করোনার জন্য আমি একটা যে জিটি করবো, আসলে আমরা ওই ইয়ের ভিতরে ছিলাম না, করোনার কারণে অনেকটা ইয়ের ভিতরে ছিলাম, অভাবের ভিতরে ছিলাম। তো আমি আর জিটিমিটি করতে পারিনি। তো ওমান আসার পরে আমার স্বামীর নামে আমি টাকা এবার পাঠাইনি, সৌদি টাকা অবস্থায় আমি টাকা পাঠাইছিলাম। তো ওমান আসার পরে যে টাকা পাঠাইনি, ওদের উদ্দেশ্য ছিল যে আমি ওমানে একটু ভালো আছি, তো ওরা আমার স্বামীর এই জন্য মোবাইলে ফাপড় দিত, টাকা বলে চেত আর খরচ চেত। তখন যখন চাইতো তখন আমার স্বামী তো এই কারণে মোবাইলটা বন্ধ রাখতো।
তো এই সূত্রমি করেই ওরা আমার স্বামীরে হয়তো মারা হয়েছে। আর আমার স্বামী অ্যাক্সিডেন্টের পরে 15 দিন পরে ইনি গাড়ি লিয়ে বাড়িয়েছে। একদিন যেদিন বাড়িছে এদিনকে একটু ভালো ছিল, একটু শরীরটা ভালো ছিল। পরের দিন ইনি দুপুরে ভাত খেতে এসছে গ্যারেজে। গ্যারেজে ভাত খেতে আসছে। তো আমি তার আমার হাজবেন্ডের কথাবার্তা শুনি না, আমি তার বিয়ের একটা অনুমতি দিচ্ছিলাম। তো সেই মহিলার সাথে ছিল। তো জান্নাতের আম্মুর বলছে যে বোন আমি কি রাঁধছো, আমি ভাত খেতে যাচ্ছি, তুমি গ্যারেজে আসো। তো এর আগে জান্নাতের আম্মু আসার আগেই আমার স্বামী বলে গ্যারেজে আসলো। তো এর ভিতরে আমার স্বামী কথাবার্তা বলতেছে। তো আমার স্বামী গাড়ি ইনি ধুইয়া উঠতে রয়েছে, আর একটা গাড়ি বড়টা উঠতে রয়েছে। তো সেই গাড়ির ভিতরেই বলে আপনার কারেন্ট ছিল। তো সেই গাড়ি থেকে কারেন্ট যাচ্ছিল, গাড়ি থেকে পইরা যে গেছে আর উঠতে পারে না। তো এই নারী অনেক চেষ্টা করছে বাঁচার লেগা, তো বাঁচাতে পারে না, অনেক চিল্লাচিল্লি করছে, অনেক মানুষ পরে জমা ছিল, কেউ বলে ধরেনি। তো এখানে যে লোকটি নিয়ে মোবাইলে ফাঁপড় দিত সেখানকার 2-1 পরিচিত লোক আমার স্বামীর এই গ্যারেজটার সামনে ছিল। তখন আমার কথা হয়েছে যে আমি তদন্তটা একটু করতে পারিনি, আমার ম্যাডাম এখানে আমি ছুটি দিছি পরে আমার অনেক চাপের উপরে রাখছে চলে আসার জন্য। ওইখানে আমার বাচ্চাদের 3টা আমার খেয়াল রাখতে হয়, আমার বউ বলতে আমার পুরুষের মতো আমার পরিশ্রম করে চলতে হয়। তো আমি এই কারণে পারিনি যে আমার স্বামীর নামে এই জিনিসটা ইনি কিভাবে আসলে বাস্তবে মারা গেছে, সে কারেন্টের সরকে মারা গেছে না তার পলিটিক্স করে মারা হয়েছে, সেই জিনিসটা আমি তদন্ত করতে পারলাম না। গেল এটা, সেই জিনিসটা লই আমি খুব টেনশনে থাকি, সবসময় থাকি যে আমার স্বামীর ব্যাপারে এই জিনিসটা আমি সরকারের মাধ্যমে সবসময় আইনজীবীদের মাধ্যমে আমি আমার স্বামীর মৃত্যুর রহস্যটা বাই করুম। আসলে সে কারেন্টের সরকার মারা গেছে না তারা কারেন্টের সরকার দেওয়া মারা হয়েছে। আর সে যারা যারা ফাঁপড় দিত তাদেরই পরিচিত লোক আমার স্বামীর গ্যারেজের সামনে ছিল কিছু লোক। তো ওই জান্নাতের আমি অনেক চেষ্টা করছি যে ভাই আপনারা একটু বাঁচান, আমার স্বামী কারেন্টের সরকার একটু বাঁচান। তো গ্যারেজের মালিক আধা ঘন্টা পর আসছে দৌড়াইয়া, যখন শুনছে দৌড়াইয়া বাসার থেকে আসে কারেন্ট বন্ধ করে, তারপর আমার স্বামী হসপিটালে নিছে, নেওয়ার পরে রাস্তাতে এবারে মারা গেছে। তো আমি তো তার বড় স্ত্রী ছিলাম, আমি তো একটা কল পাওয়ার ছিলাম, কিন্তু আমার একটা কল দেওয়া হয়নি। এই মতো দিচ্ছিল, কিন্তু আমি ওইটা যেদিন আমার স্বামী পড়া যায় সেদিনকে আমার ম্যাডাম আবার আমার লেগেছিল বাইরে। তো ওইখানে ওইটাকে আমার মোবাইলে নেট ছিল না, এমবি ছিল না। তো সেই জিনিসটা নিয়ে আমি খুব টেনশন করতে করতে আমার এই পুবার জীবনটা যায়। এর ভিতরে ভাই আবার আসলাম বাচ্চাদের মুখের দিকে তাকায়, যার বাবারা মারা গেছে কিছু করতে পারলাম না। তো তোর বাবার মৃত্যুর এই জিনিসটা অবশ্য যখন এত কথা বলে গেছে অবশ্যই জিনিসটা দেখতে হয়। তো আমার এই জিনিসটা আমি আমি আমার সামর্থ্য না থাকলে আমি আমার সরকারের মাধ্যমে আইনজীবীদের সাহায্যের মাধ্যমে যেন আমি তদন্ত করে খুঁজে বাইর করতে পারি যে আসলে কি তারা কারেন্টের সরকে মারা হয়েছে না কারেন্টের সরকে বাস্তবে সে মারা গেছে। তো আমি এই জিনিসটা নিয়ে সবসময় টেনশনে থাকি। কিন্তু আমি আবার আসার পরে আমার মেয়ের জামাইরে, আমার বড় মেয়েটা একটু মানুষের হয়তো একটু প্রতিবন্ধী হইতে পারে, কারণ উনি শ্বাস গুজেন না, মেয়েটা মাস কোনো শ্বাস গুজে না, বাপের মতোই সরল সোজা সাদা সিধা, একটু স্বামী কামাই করে দিলে খাইবো, আর না দিলে কে কাছে গাইবো না যে আমার স্বামী কেন করে না এটা না সেটা না, সেই কথা বলবো না। মেয়েটা আমার সাদা সিধা। তো মেয়েটা আমার মতো চঞ্চল না যে রোডে ঘাটে একটা কাজকর্ম করে চলতে পারবো, ফিরতে পারবো, করে খাইতে পারবো, সে পজিশনের না। তো আমি মেয়েটারে আমি গরিব আন্তাজে আমি একটা মহিলা, আমি বউকালতে পরিশ্রম করি, আমার স্বামীটা অসুস্থ, শাশুড়িটা অসুস্থ ছিল, আমি কর্ম করি বউকালতে। তো আমার এই মেয়েটার দিকে তাকিয়ে আমি চিন্তা করলাম যে আমার মেয়ে তো রাস্তা খাইতে খাইতে পারবো না, তো আমার যেটুকু আমি গরিব আন্তাজে আমার যেটুকু কর্তব্য আমি দিই, তো মেয়েটার আমি দিছি। দেওয়ার পরে সে এই যে এই করোনা মহামারীর ভিতরে মেয়ের জামাই কোনো নেশা করে না, কোনো জুয়া খেলে না, কোনো মদ গাঁজা খায় না, সে মেয়ের জামাই এই মহামারীর ভিতরে আমি এত কষ্ট করি, এখানে আমার এত খাবারের কষ্ট, নানান চাপের উপরে থাকি, এই খাবার খাইতে পারবো না, ওই খাবার খাইতে পারবো না, নানান চাপের উপরে থাকি। তো এত কষ্ট করে এত পরিশ্রম করে 2টা টাকা আমি একটা লাইভ অপারেশনের মানুষ, আমি একটা কাঁচানারে আসছি ওমানে যখন আসি। তো আমি এত অসুস্থ একটা মানুষ, আমি এখনো বাড়ি কোনো কাজ করতে পারি না, বাংলাদেশ যাও করতে পারবো না আগের মতো। আগে তো 80 কেজি চালে আলুর বস্তা একজন লইয়া ধরতে পারছি, এখন 20 কেজি 5 কেজি মানুষ কিন্তু আমার খুব কষ্ট হয়, আমি এতটা আমার খারাপ লাগে। তো আমি এত 2টা টাকার ওষুধ আমি অনেক বুঝা আমি কাজকর্ম এখানে করতেছি। তো আমি এত কষ্ট করে এত পরিশ্রম করে আমার মেয়ের জামাইরে আমি কিছু মালামাল দিছি, সেই মালামালটি খাট, সুকেস, ঘড়ি ইত্যাদি সমস্ত কিছু মেয়ের জামাই বিক্রি করে ফেলাইছে। এই মহামারী ভিতরে যা যা দিছে
1 বছরে মেয়ের শাশুড়ি বললো যে বিয়ে আপনার জামাই কাজ চাকরি করে জেনে তার চাকরিতে যখন পোষায় না, আপনি একটা পাল্লা একটা গাড়ি করে কিনার ব্যবস্থা করে দেন, গাড়ি যখন চালাতে গাড়ি কিনার ব্যবস্থা। তো আমি গেলাম, মেয়ে যখন রাস্তায় খাইতে 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 পারবো না, তো দিই যাক বিয়ে যদি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ দিলাম। দিলাম পরে 1 থেকে 1.5 মাস তোমায় শুনলাম যে গাড়ি চালাইলো। একদিন আমার দেখাইলো, আমার মেয়ে গাড়িটা দেখাইলো। তারপর আমি 10 থেকে 15 দিন দেখি না। তো আমি বললাম, মা গো তোমার জামাই কি গাড়িতে যায়? তো মেয়ের জামাই শিখাই দেয় যে হ যায়, বলো। তো মেয়ে বলতো হ যায়। সেই জায়গার ভিতরে একদিন আমার আত্মীয়র মাধ্যমে আমি শুনি যে গাড়ি গ্যারেজ আছে, গ্যারেজ থেকে ছুটে আনতে পারবো না। আমি কেন? কয় গ্যারেজে গাড়ি তো আনতে চালাইতে জান আন্টি, গ্যারেজে আটকা থাকে, গ্যারেজ জমা অনেক আছে। তো মেয়ের জামাই প্রশ্ন করলাম, মেয়ের জামাই কয় না গাড়ি কিছু অনেক আছে আছে আছে। তো মহলার এক মুরব্বী বিচারক বাইরে বললাম যে ভাই মানুষদের একটু খবর লোন দিয়ে গাড়িটা আছে কিনা। সে বললো আচ্ছা গাড়ি তো অনেকদিন ধরে বই চালা না, 2-3 মাস ধরে 2 মাস ধরে চালাইতে দিই না, হয়তো আছে কিনা, আচ্ছা আমি খবর লোক। তারপরে এনে আর আমার ফোন দেয় না, আমি আর তার ফোন দিতে পারিনি একা বইয়া। তো আমি বললাম যে ভাই এটা আমার ইমো নাম্বার, আপনার পারলে একটু সেভ করেন, আমার উপকার হইব, কারণ আমার কোটি মোবাইল টাকা বলার অতটা সামর্থ্য থাকে না সবসময়। তো এই যে গেছে মাসের 5 তারিখে আমি তার সাথে কথা বলছি, সে আমার ইমো সেভ করছে গেছে মাসের 5 তারিখে, কিছুদিন আগে। তো গেছে মাসের 5 তারিখে তার সাথে আমি ইমোতে কথা বলছিলাম। তো বলার পরে তো সে বলতেছে এর মাধ্যমে যেমন 5 তারিখে কথা বলছি, এর মাধ্যমে আমার মেয়ের জামাই ঘরের খাট, সুকেস, ওয়ার্ড্রপ, টোটাল ইত্যাদি সবকিছু বিক্রি করে ফেলাইছে। তখন আমার মেয়ে আগে পড়ো আমার কাছে খালি বলতো যে আম্মু তুমি আমার আয়সা নাও পাইতে পারো, আমার এসে তুমি নাও পাইতে পারো, নাহলে তোমার ঘরের মালামাল তুমি আমার যা দিছো তাও নাও পাইতে পারো। তখন আমার মেয়ের আমি একটা কথাই বলছি, বাবা তোমার আব্বু এই কথাটা আমার বলছে যে প্রবাসে এসে যাইয়া তুমি এসে আমার নাও পাইতে পারো। তখন তোমার আব্বু বলছি যে মা গো ভাই গো তুমি সাবধানে থেকো, কে কে তোমার ভাবটা দেয়। তখন আমার স্বামী আমার নামটা বলছিল। তখন আমি বলছি যে আমি প্রবাস থাকা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, অবশ্য আমরা আইনের মাধ্যমে আমার যদি সামর্থ্য না থাকে, আমি আইনের মাধ্যমে সরকারের মাধ্যমে তোমার মৃত্যুর রহস্য আমি বাইর করুন। কারণ তোমার কেন মারা হইব? তুমি একটা অসুস্থ মানুষ, কর্ম করে খাও, খেতে চায় খাও না, চুরি করে খাও না, অবৈধ ব্যবসা করো না, তোমার কেন মারা হইব, কেন ফাপড় দিব, কেন হইবা? তোমার থেকে ওরা টাকা পকেট খরচ চাইবো, সেই বিচার আমি সরকারের মাধ্যমে চাবো। আমি একজন প্রবাসী, আমি অনেক কষ্টতে আসছি তোমার দুঃখ বুঝিয়া। তুমি একটা অসুস্থ মানুষ, তুমি কের কাছে হাত পেতে খাও না, সাহায্য চাও না, তো তুমি কর্ম করে খাও, তোমার থেকে কেন ওরা চাইবো 2 টাকা? তো মেয়ের আমি এই কথাটা বললাম যে তোমার বাবা মারে একই কথা বলো, তুমি এই কথা বলো কেন বলো? যাই হোক মা, যে কোনো পরিস্থিতিতে বলতাছো তুমি সাবধানে দেখো, ঘরের মালামাল সব জামাই খায়া ফেলাক, সমস্যা নাই, তবু তুমি বেঁচে থাকো। তুমি বেঁচে থাকলে বিচারও পামু হইব বাংলার মাটিতে। আমি প্রবাসে আছি বইলা, তোমার আব্বু পাশে নাই বইলা, তোমার জামাই যদি তোমার সরলতার সুযোগ লইয়া তোমার দুর্বল বাইবা তোমার আম্মুর ব্ল্যাকমেল করতে চায়, তোমার ঘরে যে জিনিস নষ্ট করে দিতে চায়, অবশ্যই এর বিচার হইব বাংলার মাটিতে আইনের মাধ্যমে। আমি কোনো নেতা খাতার কাছে যাব না, কারণ নেতা খাতা ভাই বেড়াদার তারা টাকা ছাড়া কোনো রাজ্য বিচারের মাধ্যমে আসে না। তো আমাদের এলাকার ভিতরে আমি লিখাইব ভাই, তারা আমি অনেকবার ফোন দিছি, সে আমার কোনো ফোন রিসিভ করে নাই। তো এরপর আমি এই যে মাতবর মনির ভাই, তার আমি অনেক কথা বলছি যে ভাই আপনারা যদি না পারেন তো আমি ওই লোকের নাম বলছি যে জামাল ভাই, তার কাছে যে আমার একটু আমার আমার বয়সটি আপনি শোনায়া তার কাছে আমার মেয়ের জামাইয়ের গল্পটা বলেন, কেন করা যায় জিনিসটি, কোন কারণে ব্যস্ত আছে, কিসের জন্য ব্যস্ত আছে। আমার 2টা বাচ্চা দেখে রাখে বেলা আমি প্রতি মাসে মেয়ের জামাইয়ের 3000 করে টাকা দিতাম প্রতি মাসে। এই যে গেছে মাসে মেয়ের জামাই 1 মাস দেশে থেকে আসছে, মেয়ে ঠান্ডায় একটা মাটিতে পাকার ভিতরে একটা ঠান্ডা বিছায়, এই ঠান্ডা ভিতরে গ্রাম দেশে তো ঠান্ডা, কিভাবে ঘুমায়? মেয়ে জামাই ঠান্ডার কথা বলতে পারে না। তো আমি গেছে মাসে এই যে মাসে 2000 টাকা, তারপর 2400 টাকা বাড়াইছি যে তুমি ওষুধ খাও। তাহলে ওইখানে যাওয়ার পরও শাশুড়ি মেয়ে কাজ করতে দেয় না, মেয়েরে শাশুড়ি কাজ করবো, নন্দে কাজ করে, আর জামাই যাই টাকা কাজ করে রাস্তা থেকে হরি বলে কায়রা করে লয়ে যায়। তো জামাইও বলতাছি কথা, মেয়েও বলতাছি কথা। তাই আমি বললাম তোমার শাশুড়ির সাথে আমার কথা বলতে দাও। তো জামাইও দিতে চান, মেয়েও দিতে চান না। তখন আমি বললাম যাক যখন দিতে চান তাহলে এরা যদি এখানে না বনে তো ঢাকায় এসে তোমরা 2 স্বামী স্ত্রী কাজ করে খাও। তো মেয়ে বাড়িয়ালির সাথে তারা যে বাসা ছিল সেই বাড়িয়ালা আইনজীবী কুকি, তো তার বাসায় আসছে, বাড়ির সাথে যোগাযোগ করে তারা আসছে, পরশু 4 দিন হয়েছে আজকে আসছে। আসার পরে ইনি বাড়িয়ালায় 2 দিন আমার বাসা ছিল, বাড়িয়ালা পরশু দিন তার বাসায়
নিছে বুঝাই টুঝে। নেওয়ার পরে বলছে তোরা কাজ করে গ্যাসের মাসে ভাড়াটা পাইবো, আজকে মাসে 4 তারিখ না 5 তারিখ জানি না, 6 তারিখ, তো গ্যাসের মাসে ভাড়াটা পাইবো। তো বাড়িওয়ালা বুঝাই টুঝে নিছে। তো আমার মেয়ের জামাই বলছে যে কাকা আমার শরীর অসুস্থ, আমি ঘরে যাই জিনিস বেছি, আমি যে যাই জিনিস জুড়মু কিন্তু আমি আপনার গ্যাসের মাসে ভাড়া পাইবেন, ভালো কথা, প্রতি মাসে মাস শেষ হওয়ার আগে 5-6 দিন আগে আমি ভাড়া দিই। কিন্তু এখন আমি যখন অসুস্থ পড়ছি এই কারণে আমার ঘর ভাড়া পাচ্ছে আজকে মাসে 5-6 তারিখ না 4 তারিখে, আমি জানতেছি না। কিন্তু তারা ঘরটা দিল, আবার ঢুকতে দিল। ঢুকতে দেওয়ার পরে তো মেয়ে জামাই তার সাথে আসছে আজকে 4 দিন, 2 দিন কাজ করছে। আজকে 2 দিন কাজ করছে, 2 দিন আমার বাসায় ছিল, 2 দিন আমার বাসায় খাইছে। তো আজকে 2 দিন কাজ করছে, কালকে কাজ করছে, আজকে কাজ করছে। কালকে কাজ করে কি করছে, ঘরে বাজার টুকটাক বলে করছে। আজকে কাজ করে বাড়ি আসছে। তো বললো যে আমাদের টাকা লাগবে, টাকা দাও। তো আমার মেয়ে জামাই বললো যে 500 টাকা আছে, নিলে নিতে পারেন, আমি আপনার 15 তারিখে কথা বলছি, 15 তারিখে আপনার টাকা দিয়ে 15 তারিখে আমি আপনার টাকা দিতে পারবো। তোর বাড়িওয়ালা বলতেছে যে আজকের ভিতরে 2000 দিবা, যদি না দাও ঘর তালা মারবো আর নাহলে মোবাইল নিয়ে যাবো। তো ঘরের এমনি তো মালামাল সব এই 5 মাসের ভিতরে বিক্রি করে ফেলাইছে, 5-6 মাসের ভিতরে। তো এই কথা বলছি, বলার পরে মেয়ে কথা বাড়ির শুই না, আমি আপনি দাঁড়ান আমি একটু আসতেছি। তো এই কথা বলে মেয়ে গেছে বাথরুমে, মোবাইলটা বিছনার ভিতরে দেওয়া, বাড়িলি হাতে থেকে বাড়িয়ে না যেন বাড়িয়েলায় মোবাইলটা বিছনার থেকে নিয়ে কয় 2000 টাকা যদি দাও তাহলে, না দিলে 2000 টাকা আজকের ভিতরে দিবা, যদি না দাও তাহলে ঘর তালা মারবো, এই যে মোবাইল লয়ে গেলাম। এই কথা বলে বাড়িলি মোবাইলটা লয়ে গেছে মেয়ের ঘর হাতের থেকে, ঘরের থেকে। তো ঘর তালা মেরা দিছে। তো তালা মারছে, যাক ভালো কথা, তালা মারছে, গেছে মাসের 1 মাসের ভাড়া পাইবো, আজকে মাসের 4 তারিখ না 5 তারিখ না 6 তারিখ জানা নেই, আমার জানা নেই। তো যে মেয়ে জামাই তারে 15 তারিখের কথা বলছে যে ভাড়া দিব। সে এই জায়গার ভিতরে কিভাবে, সে একটা উকিল মানুষ হয়ে কিভাবে সে যাই না শুনা তার ঘরে ঢুকাইলো, আবার দিল তার যাই না শুনে তার ঘরে ঢুকানোর পরে সে কিভাবে আবার আজকে 4 তারিখ 5 তারিখ আজকে আবার তার ঘর ভাড়ার জন্য আসছে। আইসা টাকা 2000 না দিলে ঘর তালা মারবো, আর তার মোবাইলটা হাতের সঙ্গে পায়, হাতের থেকে টাকা লয়ে গেল। তো এটা কোন ধরনের অন্যায়? আমি এটা বাংলাদেশ সরকারের কাছে, আইনজীবীদের কাছে এটা আমি বিচার চাই, এটা কোন ধরনের অন্যায়? আমি 5 মাস 6 মাস আমি আমার মেয়ে জামাই তারা আজকে 5 মাসে হইব আপনার তার বাসায় মিটার লাগাইছে, কারেন্টের মিটার। তো কারেন্টের মিটার মেয়ের জামাই বলতেছে যে মা 1300 টাকা বিল আসছে। তো আমি বলছি 1300 টাকা কিভাবে বিল আসে, একটা ফ্রিজ একটা লাইটে। তো মেয়ের জামাই বলতেছে যে 1300 টাকা বিল আসছে, বাড়িওয়ালা বলছে। আমার মেয়ে বলতেছে না একটু কম আসছে, তোমার জামাই একটু বাড়তি কথা কয়। তাহলে আমি কই বাড়ির কাছে দাও, আমি একটু কথা বলি। তো বাড়ির নাম্বার তো দিছে, বাড়ির আমি এত ফোন দিছি এই 5-6 মাস ধরে, একটা ফোন যদি বন্ধ আমার রিসিভ করতো, তো ফোন রিসিভ করে নাই। তারপর আমি বাধ্য হয়ে আমি তার বলছি যে আপা বয়স দিছি, সে আমার ফোন রিসিভ করে নাই বললা, আমি তার বয়স দিছি যে আপা আপনি একটা ফ্যান একটা ফ্রিজে এত টাকা কারেন্ট বিল কিভাবে আসে, 1300 1200 1400 টাকা। তো সে আমার কোন একটা বয়সের উত্তরও দেয় নাই, একটা কলও দেন, একটা বয়সও দেয় নাই, দিয়ে গেল এটা। তো আমি মাথা রাখছি যে তাই সে যেন আমার একটা ফোন রিসিভ করতেছে না, একটা বয়স এতটি বয়স দিলাম, আমার বয়সের একটা উত্তর দিল না, তো এটার ভিতরে নিশ্চিত তাদের দুর্নীতি আছে। আর এরপরে এই বয়সটা দেওয়ার পরে আমার মেয়ের জামাই এত ঘরে যায় জিনিস ইন টোটালে রিস্কাটা পর্যন্ত আমার 1 বছরের ইনকাম সমস্ত কিছু আমার মেয়ের জামাই শেষ করে দিছে। তো আমি বাংলাদেশ সরকারের কাছে আমি এটা বিচার চাই, আমার বাংলাদেশ আইনজীবীদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে এটা আমি বিচার চাই, কেন এই ধরনের অন্যায়টা হলো। আমি তো একটা প্রবাসী, আমি তো একটা মা, আমি তো একটা বোন, আমি তো অনেক কষ্ট করি, আমি অনেক পরিশ্রম করি। আমার এখানে এতটা আমি ব্যারাক মিলের মাধ্যমে থাকি, আমার কোনো শেষ নেই দুঃখের। আমার স্বামীটা এভাবে মারা গেছে, আমি টেনশন করতে করতে আল্লাহর ডাকতে ডাকতে 2 চোখের পানি ফেলাইতে কান্না করতে করতে আমার জীবনটা পার হয়। আমি আজকে এইখানে আমি আসছি, আজকে 3 বছর হয়ে আসছে, রং চা খাইতে খাইতে আমার জীবনটা শেষ, একটা ফল ফাঁকনি চোখে দেখি না, কতটা দুর্বলের মাধ্যমে থাকি। একটা ব্যান একটা ডিম যদি চা খাই বলে এত চাই কে চায়া খাই কে, তো যদি না কইয়া খাই তবে বলে জ্ঞান হোঙ্গে আইসা, যদি জ্ঞান হোঙ্গে তাহলে আবার পাশের বাড়ির মানুষে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে তাদের বাড়ি কি ডিম ভাজা হইতাছে কিনা এই টাইমে, তখন তারাও না বলে, তখন আমার আবার প্রশ্ন করা হয় যে তোমরা আমার প্লেট চেক করা হয়। তখন আমি কতটা টেনশনের মাধ্যমে আমি এখানে থাকি, আমি কতটা টেনশনের মাধ্যমে থাকি, আমি পরিশ্রম করি, আর এত কষ্টের টাকা এত পরিশ্রমের টাকা কিভাবে এভাবে জামাই নষ্ট করলো, কার বুদ্ধিতে কার পরামর্শে।
আমার স্বামীরা জীবিত থাকা অবস্থায় যখন নাকি আমার বাসায় আমার স্বামী মেয়ের জামাইটা ভাড়া ছিল, তখন আমার মেয়ে গর্ভবতী ছিল। তখন ওর ছিল 7 মাস। ওর বাবা যখন মারা যায়, তখন আমার মেয়েটা যখন গর্ভবতী ছিল, আমি যখন উমান আসছি, এর মাধ্যমে এই কলাবাগান, রহমতবাগ কলাবাগানের মাধ্যমে রুনার জামাই নামটা বলে গেছি, সে বলে আমার মেয়ে আর কি, আমার মেয়ের জামাই মেয়েরে এমন ভাবে নির্যাতন করতো, সবসময় বিভিন্ন ধরনের নির্যাতন করতো। ঠিক মতো কাজে যেত না, তবু বলতো যে বলবা যে আমি কাজে গেছি। হ্যাঁ, তো মেয়ে আমার ওভাবে বলতো, তো আমি বাড়ি এলে, আমার বাসায় বাড়ি এলে পরে জিজ্ঞাসা করতাম, সে বলতো হ্যাঁ যায়, গেছে। তো জামাই বলতো হ্যাঁ এই যে গেছি, এমন ভাবে কথা বলতো, আমি বিশ্বাস করতাম। কিন্তু আসলে বলে যাইতো না। তো এটা আবার পরে আমি শুনলাম, তা আসলে যে যাইতো না। আরে বাবু, আমি তো পরিশ্রম করতে আসছি, আমি তো দেখা ব্যবসা করতে আসিনি রে ভাই। আমি তো আমার জীবনটা নষ্ট করতে আমি আসিনি রে বাবা। কেন তুমি আমার এত কষ্টের ফসল তুমি নষ্ট করলা? কিসের জন্য আমার এত কষ্টের ফসল তুমি ধ্বংস করলা? আমার কষ্টের কেন তুমি মূল্য দিলা না? আর এই রুনার জামাই তো ইনি বা কে? ইনি বা তোমার কি হয়? ইনি বা তো আমার মেয়ে গর্ভবতী থাকা অবস্থায় আমার মেয়ের বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়তো। আমার মেয়ের নির্যাতনের শিকার ওর মা পাশে নেই, ওর আব্বুটা মারা গেছে। ওর বাবাও জীবিত থাকা অবস্থায় আমার মেয়ের জামাই বলছিল যে আপনার মৃত্যুর অ্যাক্সিডেন্টের 15 দিন আগে যে বলছিল যে আপনার মেয়ের যদি আমি মাইয়া ফেলাতে যাই, আপনি আমার কি করতে পারবেন? এই কথাটা বিনা কারণে, বিনা দেশে কোনো কাজে না, লড়াই না, কেন এই কথাটা মেয়ের জামাই বলছে? আমার প্রশ্ন আজকে, আমার প্রশ্ন এটা। আর এই যে আব্বু মারা যাওয়ার পরও উঠতে হইতে রুনার জামাই তার নামটা আমার এত মনে ছিল, এত সারাক্ষণই মনে ছিল, এখন এই মুহূর্তে মনে নেই। তো আমার প্রশ্ন, আমি তো দুলাভাইয়ের কোনো ক্ষতি করি নাই। আমি তার বাড়ির ভাড়াটা হইতে পারি, তার মহলার ভাড়াটা হইতে পারি, সে আমার পিছিয়ে কেনই বা শত্রু হয়ে দাঁড়াইছে? আমি বা তার কেন আজকে তার গিবাদ গায়নের জন্য আজকে প্রস্তুত হইয়া দাঁড়াইছি আজকে ভিডিওর মাধ্যমে? আমি এই 5 মাস 6 মাস আমি মহল্লার এমন কোনো মানুষের নাই যে সাহায্য না চাইছি, যে আমার মেয়ের জামাই কেন এই ধরনের কাজ করতেছে, কিসের জন্য করতেছে, কোন অভাবে? সে কি কাজ করে না? সে যদি কাজ নাও করতো, আমি যে ঘরের মালামালটি দিচ্ছি, আমার জান শেষ করা পয়সা, আমি এই মালামাল ধরি, এরপরও আমি তারা বাজেট একটা দিতাম, আমার বাচ্চা 2টা দেখানোর জন্য মেয়ে জামাই 2000-3000 করে প্রতি মাসে তারা দেওয়া হইতো। তারপর তো খাওয়া দাওয়া আছে, যে আমার বাচ্চা 2টা বাচ্চা থাক, শিশু বাচ্চা 11 মাসের বাচ্চা থেকে আসছি, জামাইটা বিয়া করে যখন সইরা গেছে, যা খেয়ে ভালো থাক, তখন আমার স্বামী রাজি হতেছিল। তখন এই রুনার জামাই রাজ্জাক উঠতে বইতে মেয়েরে, যখন ওর বাবাটা মারা গেল, মেয়েটারে বিভিন্ন ধরনের নির্যাতন করা হইতো। যখন ওর বাবাটা মারা গেল, তখন মেয়েটা 7.5 মাস 8 মাস কি 8.5 মাসের ভিতরে মেয়ের 2টা বাচ্চা, জমক বাচ্চা, পানি ভেঙে বাচ্চা 2টা নষ্ট হয়ে গেল। বাবু 2টা পেটের ভিতরে কত সুন্দর খেলাধুলা করছে। আমি ডক্টর দেখার জন্য সমস্ত খরচ আমি দিছি, যে আমার বাবু 2টা, আমার নাতি 2টা যেন খুব সুন্দর থাকে। যখন আমার মেয়ের টক্সিন করা হয়, তখন উঠতে বইতে রাজ্জাকের নাম, রুনার নাম, উঠতে বইতে রুনা আন্টিরে ডাক দেবো, রাজ্জাকের ডাক দেবো, যদি আমার কথা না শুনো। মেয়েরে বিভিন্ন ধরনের নির্যাতন করা হইতো। যখন মেয়ের বাবুর পানিটা ভেঙে গেছে, তখন আমি যখন মেয়ে হাসপাতালতে আসলো, তখন আমি মেয়ের প্রশ্ন করলাম যে মা, আমি আমি আজকে 25 বছর ধরে আমি ব্যবসা করতে আমার আব্বুর সাথে, কিন্তু আমি একটা মা, আমি একটা বোন, আমি একটা তোমাদের ফ্রেন্ড, আমি একটা ডক্টর, আমি ছোটকাল থেকে আমার অভিজ্ঞতা অন্যরকম। তোমার স্বামী কি তোমার সাথে এভাবে তোমাকে টর্চারিং করছিল মা? তখন মেয়ে বলল যে হ্যাঁ মা, আমার সাথে এই ধরনের কীর্তি ঘটানো হয়েছে, তো এরপরে আমার শরীরের এই অবস্থা হয়েছে। তখন আমি বললাম এটার বিচার বাংলার মাটিতে হইব। কেন মেয়ের জামাই উঠতে হইতে বাবুটা গর্ভবতী থাকা অবস্থায় 8 মাস 7 মাস, প্রতিটা মা জানি আমরা যে একটা মা গর্ভবতী থাকা অবস্থায় এইভাবে মানুষের সাথে, ঘরের পরিবারের সাথে এইভাবে টর্চারিং করাটা ঠিক না, কারণ ইনি গর্ভবতী। তার এমন ভাবে তার টর্চারিং করা হয়েছে, তার বাবু 2টা নষ্ট করে দিছে ইচ্ছা করে। তখন তারপর আমি কিছু বলি নাই, তারপর আমি যেমন দিচ্ছি আল্লাহ রাখছি, কান দিই, বাবুর লেখা দোয়া করি, বলি যে আল্লাহ তুমি আমার তাদের 2 বোনেরে, মা ফাতেমা, মা খোদাজারে তুমি বেছে দান করো, ওর মা বাবার গুণাগারি মাফ করো, তুমি সৎ পথে চলার তৌফিক দান করো। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। তারপরও মেয়ের জামাই শান্ত হনাই, এই যে এত কিছু হয়ে গেল 5 মাস 6 মাস ধরে উঠতে বইতে রুনার জামাই এটা কইছে, রুনার জামাই ওটা কইছে, রাজ্জাকে এটা কইছে, রাজ্জাকে ওটা কইছে।
তখন আমি আমি এই কথাটা আমি মনির মিয়ার বলি নাই। যেন কেন বলি নাই, মনির মিয়ার সাথে রাজাক মিয়ার সাথে পাশাপাশি বাড়ি, তাদের আত্মীয়র মতো পাশাপাশি বাড়ি, যেমন বিশেষ অনেক বছর ধরে আত্মীয়র মতো, তার জন্য আমি মনির মিয়ার সাথে এই কথাটা বলিনি। তো আমার কথা হইলো যে মনির আমার জামাই, আমার প্রশ্ন হইলো আইনজীবীদের কাছে, সরকারের কাছে, যে আমার মেয়ের জামাই মনির মিয়ার কি হয়, রাজাক মিয়ার কি হয়, রাজাক মিয়াই বা আমার মেয়ের জামাই কি হয়, কেনই বা এত বুদ্ধি এত পরামর্শ তাকে দেওয়া হয়েছে, কিসের জন্য? তবে কি তার বুদ্ধিতে ঘরের মেয়ের জামাই ঘরের মালামাল নষ্ট করছে? তার বুদ্ধি থেকে ঘরের মালামাল সব ধ্বংস করছে? সেই বুদ্ধিতে সে তার পরামর্শ দিছে। তা রুনা এর আগে মেয়েটা যখন আমি বিয়ে দিই করোনার শেষ পর্যায়ে, তো এর আগে মেয়েটার বিয়ে দেওয়ার আগে একটা মেয়ের জীবনে আমি মেয়েটার খুব পদ্মা ভাবে বড় করছি। আমি একটা সুস্থ স্বামীর ভাত খাইছি, কর্ম করে খাইছি, পরিশ্রম করে খাইছি। কিন্তু আমি আমার এলাকার ভিতরে কেউ বলতে পারবো না আমার মেয়েদের কোনো নোংরা কথাবার্তা। কিন্তু আমি এখানকার কিছু মহিলা দেখলাম যে আমি কর্ম করে খাইছি বইলা আমার দইরা আমার মেয়ের আজে বাজে একটু কথা বলতো। তখন আমি সেই নারীদের সাথে প্রতিবাদ করতাম না। কেন করতাম না? আমি তাদেরকে সম্মান দিতাম, কারণ আমার সম্মান দেওয়াটাই মানুষকে আমার প্রাপ্য। কারণ মানুষকে অপমান অপদস্থ করাটা আমার সাজে না, কারণ আমি কষ্ট করে আমার পরিশ্রম করে চলতে হয়। তার জন্য মানুষকে ভালো পরামর্শ দেওয়াটাই আমার কর্তব্য। তখন আমি আমার মেয়ের জামাই এই এই তাদের এই বুদ্ধি লইয়া আমার এত বড় সর্বনাশটা করলো। তো এই যে এত বড় ক্ষয়ক্ষতিটা হয়েছে হওয়ার পরে তখন আমি মনির মিয়ার আমি বললাম যে ভাই, আপনি আপনি এখানকার মাতবর, আপনি এখানকার একটা মাতবর, আপনি আওয়ামী লীগের মাতবর হন, বিএনপি হন, যে দলেরই হন, আপনি একটা মাতবর, আপনি একটা আইনজীবী, আপনি চাইল্ড আপনি মানুষকে যেমন দেন, আপনি একটা বিচারক ভাই, আপনি তো সবাই দেখি ডরায়। তো আপনি কেন আমার মেয়ে জামাই একটু দমক দিতে পারেন না, রাক্ষস করতে পারেন না? আমি তো আপনাদের এলাকায় 24-25-22 বছর ধরে এই এলাকায় আমার মেয়ে আমি শিলামণিরে 2.5 বছরে নিয়ে আসছি। তো কেন আপনাদের কাছে আমি বিচার চাইয়া বিচার পাবো না ভাই? তখন ইনি বললো যে তুমি বোন বাংলাদেশে থাকতো তো অবশ্যই বিচার করতাম, তুমি এখন নাই, তোমার জামাই মায়ের জামাই মেয়েরা কি করুন? তখন আমি বললাম যে ভাই আপনারা যদি না পারেন তো জামাল ভাই আছে, সে তার কাছে তো বলতে পারেন। আপনার জামাল ভাই যদি না পারেন তো মহল্লা ময়মুরবি কাকা কাকিরা আছে, তাদের দিয়েও তোমার মেয়ের জামাইরে দুইটা কথা বুঝাইতে পারেন। সে বলল যে এত কিছু বলার দরকার নাই, তার জিনিস সে বেছে, তোমার টেনশনের দরকার, তুমি পরিচয় দিবা না। তোমার পরিচয় না দিলে তোমার মেয়ে এসে তোমার মেয়ের জামাইয়ের পাগল। আমার কথা হয়েছে ভাই, প্রতিটা নারী স্বামীর পাগল থাকে, প্রতিটা নারী চায় তার স্বামীরে ভাব পজিশনে রাখতে। কিন্তু মেয়ের জামাই যে ধরনের অন্যায়টা করছে, এই ধরনের অন্যায়টা করছে, মেয়েটা গর্ভবতী থাকা অবস্থা, আমি যখন উমান আসার পর নতুন উমান আসার পরে এই মেয়ের জামাই বারবার উঠতে হইতে রাজ্জাকরে ডাক দিমু, রুনার ডাক দিমু। তো আমার মেয়ে গর্ভবতী অবস্থা থাকা অবস্থায়, তো ওর বাবা জীবিত থাকা অবস্থায়, তখন ওর বাবার কাছে আমার মেয়ে কয়েকবার বলছে যে আব্বু তোমার জামাই বারবার এই কথা বলে। তখন আমার হাজবেন্ড বলছিল যে রুনার জামাইকে, আমার বলছিল যে নাসরিন রুনার জামাইকে। তখন আমি বললাম ভাইয়া রুনার জামাই সে রাজ্জাক, ওই যে বাসা আমরা ভাড়া ছিলাম, তার হাজবেন্ডের নাম রুনা রাজ্জাক। তখন বললো আমার হাজবেন্ড যে আমার মেয়ের জামাই ব্যাপারে হ্যাঁ বা দুই কথা কিভাবে কয়, ভালো জানে না মন্দ জানে না, কিভাবে কয়। তো আমার স্বামীকে ওরা কথা বলছিল। তো বলার পরে তখন আমি বললাম যে যাক তুমি এ ব্যাপারে কিছু বললো না। তখন আমার স্বামী জীবিত ছিল। তখন আমি বললাম এ ব্যাপারে তুমি কিছু বললো না, তুমি যদি এরকম পার্টিং দাও তাহলে জামার বাইরে জড়া এলাকার সবাই এর কাছে বিচার দিও। তো আমার হাজবেন্ড জামার বাইরের কাছে বিচার দেয়নি। তো আমার হাজবেন্ড দেখলাম আবার আরেকজনের লগে একটু কথা বলতো। তখন ওই লোকটা আবার, ফকিনীরা সবসময় মানুষ মারামারি কারাকারির ভিতরে থাকে, কারণ ফকিনীরা কোনোদিন ভালো থাকে না, ওদের মনই ফকিনি। তারা সবসময় কারে মারবো, কারে ধরবো, কারটা খাবলা মারবো, কার পকেটের টাকা ছিনতাই করবো, কার বাড়ি ঘরের ধন সম্পদ ছিনতাই করবো, চুরবার করবো, তাদের ধান্দাই থাকে এটা। তো আমার স্বামী যার সাথে দেখছি কথা বলছে সেই লোকটা ছিল ওই ক্যালাসের। তখন আমার স্বামী যখন নাকি এত কিছু হইতেছে, আমার স্বামী যত কথা বলছে দেখছি ওই লোকটার সাথে কথা বলছে। তো আমার প্রশ্ন, আমার স্বামী যখন মারা গেছে তখন কি ওই লোকটা জড়িত ছিল? সেটা আমার প্রশ্ন। মোবাইলের নাম্বারে যেন এই জিনিসটা চেক করা সরকারের মাধ্যমে, আমি চাই এটা। আমি একজন প্রবাসী মা, একজন প্রবাসী বোন, প্রবাসী একজন নারী,
আমার কষ্টের কোনো শেষ নেই। আমি এই 3টা বাচ্চা নিয়ে কিভাবে বাঁচবো, আমি কিভাবে চলবো? আমি চাই আমার সরকারের কাছে, আমার আইনজীবী ভাইদের কাছে, আমার সাংবাদিক ভাইদের কাছে আমি এই প্রশ্ন চাই, আমি কিভাবে বাঁচবো? আমি তো খুব আশা নিয়ে এসেছিলাম, খুব স্বপ্ন নিয়ে এসেছিলাম যে আমি অনেক কষ্ট করে, আমি কুলিগিরি করে, মিনতিগিরি করে আমি একটু সম্পদ করছিলাম। আমার এই সম্পদের ভিতরে আমি যেন প্যারার ঘর উঠাইয়া আমার অসুস্থ শাশুড়িটারে নিয়ে, আমার এই পঙ্গু স্বামীটারে নিয়ে আমি যে একটু ঘর উঠে 3টা মেয়ে নিয়ে জীবনযাপন করতে পারি, সেই আশা নিয়ে তো আমি উপবাসে আসছিলাম। উপবাসের শিক্ষা বিদ্যা নিয়ম কারণ জানার জন্য তো আসছিলাম। আজকে আমার পরিণতি কেন এমন হলো, কেন হলো এমন? আমার প্রধানমন্ত্রীর কাছে, আমার আইনজীবী ভাইদের কাছে, ডক্টর ইনুসের কাছে, আমি সরকারের কাছে আমি বিচার চাই, জানতে চাই কেন আজকে আমার জীবন এমন হলো, কিসের জন্য? আজকে আমার মেয়েরা কেন কান্না করছে, কেন কান্না করছে, কেন বলছে আমার মেয়ে নীলা তুমি কিছুই করতে পারছো না আমাদের জন্য, তুমি কিছুই করতে পারছো না উপবাসে থেকে আমাদের জন্য। আজকে আমার মেয়ে কেন আমার বাড়ির গেটের বাড়ি দাঁড়াই আছে এখনো, কেন মেয়ের জামাই আজকে গেটের বাড়ি দাঁড়া করে রাখছি আমি আজকে এখনো, আমি কোন একটা আনের সাহায্য পাচ্ছি না কেন, কেন আমি একটা সাংবাদিক ভাইয়ের সাহায্য পাচ্ছি না কেন, কেন আমি একজন সরকারের সাহায্য পাচ্ছি না উপবাসে থেকে? আমি জানতে চাই, আমার কথাটি যেন বাংলাদেশ সরকারের কানে যায়, আমার সাংবাদিক ভাইদের দ্বারা আমি আশা করি আমার এই কষ্টের কথা যেন সরকারের মাধ্যমে যা পৌঁছায়। আমি এখানে অনেক কষ্টে আছি, আমি আমার এই কষ্টের, আমি আমার এই মালিককে বলেছিলাম যে আমার স্বামীকে এভাবে তারা ধ্বংস করে দিছে, তোর আমাকে ছাইরা দে। তারা বলে 5 লাখ টাকাতে তোর আনছি, যদি যাইতে হয় তাহলে তোর 5 লাখ টাকা দিয়ে যাইতে হইব। তখন আমি বাংলাদেশ অফিসে ফোন দিছিলাম, ঘন্টাখানিক পর তখন ওরা মোবাইলে ফোন দিয়ে আমার অফিসে জানাই দিছে যে আমি ওদের সাথেই কথা বলছি। তখন আমার বাংলাদেশ থেকে সেই অফিসের যে আমার পাঠাইছে সে সাথে সাথে আমার নাম্বারটা ব্লক মেরে দিছে। তখন আমি বললাম যে মানুষ কত চিটার, আমি না আমার কষ্ট কথাটি বলতাম যে আমার স্বামীটারে এইভাবে মানুষ শেষ করে দিছে, আমার সংসারটা ধ্বংস করে দিছে, আজকে ডাকছে আমার মেয়ের সংসার নিয়ে। আপনারা যান সাংবাদিক ভাইরা, আপনারা আইনজীবী ভাইরা যান মহল্লার ভিতরে, যা দেখেন আমার মেয়ের ঘরে কোন একটা যায় জিনিস আছে কিনা, আপনারা যা দেখেন কোন একটা যায় জিনিস আছে কিনা আমার মেয়ের ঘরে। আমি একে 2বার মালামাল করে দিচ্ছি আমার কষ্ট, আমার পরিশ্রমের টাকা দিয়ে। আমি অনেক ভিডিও করছি, আমার কাজের মাধ্যমে আমি কি কি কাজ করি, আমি প্রবাসী কি কি কাজ করি, সব আপনাদের জন্য আমি ভিডিও করে রাখছি। সাংবাদিকেরা আমি আনবো আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। আমি এই জন্য ওদের এত জ্বালা যন্ত্রণা সহ্য করি যে আমি এই প্রবাসে নারীরা আসলে প্রবাসীদের অপমান অপদস্থ করা হয়, বাংলাদেশে নারীদের ব্যারাকমিল করা হয়, নারীদের ঘরে, প্রবাসী নারীদের ঘরে তাদেরকে সন্তানদের শারীরিক নির্যাতন করা হয়, তাদেরকে ব্ল্যাকমেল করা হয়, তাদের আম্মাকে ব্ল্যাকমেল করা হয় বাংলাদেশ থেকে। আমরা এখানে খাবার ভাষা না জানলে, কথা না জানলে আমাদের এখান থেকে ব্ল্যাকমেল হইতে হয়, কিন্তু বাংলাদেশ থেকেও আমাদের এই ধরনের ব্ল্যাকমেল হইতে হয়। আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমরা জানতে চাই, আমরা বাংলাদেশ মহল্লাবাসী বড় বড় ভাই বোনদের কাছে জানতে চাই, নেতা হাতে ভাই বোনদের কাছে জানতে চাই, প্রতিটা মা বোন কি প্রবাসী খারাপ কাজ করার জন্য আসে ভাই? যে কোনো মা বোন বিপদে পড়ে যেতে পারে, কিন্তু কোন মা বোন যদি বুদ্ধি খারাপ চলতে পারে তো যেহেতু আমাদের বাংলাদেশে যে কোনো মহল্লাতে আসে, সে কোনো মহল্লার নেতা খাতা ভাই বোনেরা বাংলাদেশ সরকারের জন্য এবং বাংলাদেশ প্রতিটা বাবা মা ভাই বোনের জন্য সকলের জন্য ভালো। তো আমাদের কেন আপনারা ব্ল্যাকমেল করছেন? কেন আমার সন্তান দিয়ে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে? কিসের জন্য আমার সন্তান দিয়ে আমাকে দিনের পর দিন আমার সন্তানদের নির্যাতন করা হচ্ছে? আজকে কেন আমার শিলামণি গেটের বাইরে বসে আছে এখন? কেন আজকে আমি আমার মেয়ের জামাইকে গেটের বাইরে আমি দাঁড়া করে রাখছি, যাকে আমি সম্মান দিব তাকে কেন আজকে আমি গেটের বাইরে দাঁড়া করে রাখছি? কাদের জন্য, কিসের জন্য, কোন কারণে? সে জানতে চাই আমি আমার বাংলাদেশ সরকারের কাছে, জানতে চাই আমার বাংলাদেশ আইনজীবী ভাইদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে আমি জানতে চাই। আমার প্রশ্ন এটা, আমি অনেক কষ্ট করি আপনাদের জন্য, আমি সাংবাদিক ভাইরা আপনাদের জন্য, আমি উপবাসে এসে প্রবাসীরা মহিলারা কি কি কাজ করে না করে আমি প্রতিটা ভিডিও আপনাদের জন্য
করা হয়েছে, আমি জানি ধরে নিয়ে আসতে পারি। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমি আমার সন্তান নিয়ে আমি ভালো থাকতে চাই, আমার দেশ নিয়ে আমি ভালো থাকতে চাই, আমার দেশকে আমি সুন্দর উজ্জ্বল ভাবে দেখতে চাই, আমার দেশকে আমি ভালোবাসি, আমার দেশের সরকারকে, আইনজীবী ভাইদের, সাংবাদিক ভাইদের আমি প্রচন্ড ভালোবাসি। আমার স্বামীর খুব স্বপ্ন ছিল, মৃত্যুর আগে তার অনেক আশা ছিল যদি কোনোদিন একটা সাংবাদিক ভাইয়ের দেখা পাইতো তার মৃত্যুর আগে, তো সে কথা বলতো। ইনি বলেছিল আমার সাথে বাংলাদেশ থাকা অবস্থায়, সে বলতো সাংবাদিক ভাইরে যদি সে কখন দেখা পাইতো বলতো যে আমাদের তো কিছু না, আমরা তো প্রতিবন্ধী, সরকার তো কতজন কত কিছু দেয় ভাই, আমাদের তো কিছু দেয় না। তো আমাদের একটু যদি ঘর বাড়ি উঠাই দিত সরকারে কিছু। আমার স্বামীর অনেক প্রতিবন্ধী ভাইরা অনেক সম্মান করে, তারা জুরাইন এলাকায় জুরাইন এলাকায় আপনার মুন্সিবাড়ি, এখানে অনেক প্রতিবন্ধী ভাইরা আমার স্বামীকে অনেক শ্রদ্ধা করতো, অনেক ভালোবাসতো। আমার স্বামীরে তারাই মাটি দিচ্ছে, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, আমি দোয়া করি তাদের জন্য যেন আমি শিক্ষা বিদ্যা নিয়ে আসতে পারি, তাদের জন্য যেন আমার কর্মর ধারা সরকারের মাধ্যমে আমি ফ্রি ভাবে চালাতে পারি, আমার সাংবাদিক ভাইরা জানি দ্বারা যেন আমি সাহায্য পাই, তাদের দ্বারা যেন আমার কথাটি যেন প্রচার হয়। আমি আল্লাহর কাছে দোয়া করি। ভাইরা আমার, আপনারা টেনশন করবেন না আমার টাকার জন্য, আমার আপনাদের আইনের টিমদের গাড়ি যাওয়ার জন্য আপনারা টেনশন করবেন না। আমি প্রতিটা নিউজের মাধ্যমে আপনাদের থাকি, আমি প্রতিটা আইনজীবী নিউজের মাধ্যমে থাকি, আপনাদের নিউজকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, আমার স্বামীর আদর্শ নিয়ে আমি আসি, চলি। আমার স্বামীকে একটা কথাই বলছি, আমার স্বামী বলছিল পৃথিবীতে আমি থাকা অবস্থায় তুমি বিয়ে কি আরো করতে পারবে না। আমি বলছিলাম ভাই যদি তুমি কিছু হয়ে যাও তাহলে বিয়ে যদি আমার প্রয়োজন হয় আমি আইনজীবীর মাধ্যমে আমি গ্রহণ করব, আমার যদি প্রয়োজন হয়, যদি না প্রয়োজন হয় তাহলে আমি কোনোদিন কোনো দিকে যাব না, তোমার অপেক্ষা থাকবো। কিন্তু বাংলাদেশে যেভাবে পরিস্থিতি, আমার আইনজীবী ভাইদের বলছি, আমার সাংবাদিক ভাইদের বলছি, আমার বাংলাদেশের সরকারকেও বলছি, দেশবাসী ভাই বোনদের বলছি, বাংলাদেশে যে পরিস্থিতি, একটা প্রবাসীতে একটা মা একটা বোন গেলে তাদেরকে সম্মান দেওয়া হয় না, তারা সম্মান পায় না। হতেই পারে আমার কোনো মাথা ছাওয়ার দরকার, তবে আপনার আইনজীবী ভাইদের, আমার সরকারের প্রিয় বাংলাদেশের সরকারের সাংবাদিক ভাইদের সেবা নিয়েই আমি সেবা খুঁজবো, যদি আমার দরকার হয় অবশ্যই হইতে পারে, কারণ যে পরিস্থিতি বাংলাদেশের সেই পরিস্থিতি হিসাবে লাগতেই পারে সেবা। তো আমার অনেক কষ্ট, আজকে আমার মেয়ে এখনো বাইরে একটা আইনজীবীর বাসায় কিভাবে একটা আমার মেয়ের জামাই কিভাবে ঘরে যায় জিনিসটি নষ্ট করলো, আমার সেটা প্রশ্ন। আমি 4-5 মাস সেই এই আইনজীবী উকিলের বাসায় থাকে, তাকে আমি 4-5 মাস কত ফোন দিছি যে সে তার একটা যেন বয়স পাই, সে একটা ফোন দিয়ে বলো না, একটা বয়স দিয়ে বলো না শিলার আম্মা আপনার মেয়ের জামাই এই কাজ করতেছে, আপনি কি বলেন? কোনোদিন বলো না, এটা তো তোর বাড়িওয়ালা হয়ে তার উচিত ছিল একটা ধমক দেওয়া, কি আমার একটা কল দেওয়া, আমার একটা কল রিসিভ করা, আমার বয়সটা রিসিভ করা, সে করে নাই ভাই। আমার বাংলাদেশ সরকারের কাছে এটা আমি জানতে চাই, এটা কোন ধরনের আইনজীবী, কোন ধরনের উকিল? আমি তো বিশ্বাস করে তার বাসায় রেখে আসছিলাম, তবে কি সে এটার পলিটিক্স করে আমার মেয়ের ঘরে যা জিনিস আমার মেয়ের জায়গাটা দেওয়া নষ্ট করেছে? তারা সবাই মিলে, আমি প্রবাসী বলে, আমি প্রবাসী একজন মা বলে, প্রবাসী একজন বোন বলে আমি জানতে চাই বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ আইনজীবীদের কাছে আমি জানতে চাই সাংবাদিক ভাইদের কাছে, আপনারা এই কথাটি তুলে ধরুন ভাই, আপনারা তুলে ধরুন। আমি আজকে 3টা বছর উমান আসছি, 2 চোখে পানি ফালাইতে কান্না করতে করতে আমার জীবনটা শেষ ভাই। আমি এখনো দুপুরের খাবার খাইনি ভাই, আমি আপনার সাথে বলছিলাম ভাই আমি একটু খাবো, আমি খাবার হাতায় দিয়ে এসেছি, আমি খাইনি দাদা। আমি আপনাদের মাধ্যমে আমি বিচার চাই, কেন আমার মিথিলা বাবু 11 মাসের বাচ্চা আমি রেখে আসছি, এই মেয়ের জামাই ধারা আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি চাই আমার মেয়েটা আমি উপযুক্ত দেখে বিয়ে দিছি, মেয়েটা ছোট আমি দিইনি, মেয়েটা উপযুক্ত বললা, মেয়েটার এখানে কোনো দোষ নেই। মেয়েটা বলছিল মা তুমি যখন প্রবাসে যাইবা আমরা 3টা বোন থাকবো, যদি গরিবের ঘরে একটা ছেলে আসে তবু যদি মা গার্জেন নিতে চায় তো আমার দিয়া যাও। তো আমি বলছিলাম মা যেমন তাড়াতাড়ি করে আমি প্রবাসের ব্যাপার দৌড়াদৌড়ি করতেছি, এর মাধ্যমে এই সম্বন্ধ আসছিল। তখন আমি বললাম যে মা তুমি এই মুহূর্তে বিয়ার কথাটা বলতেছো, কিভাবে আমি শুনি? মোবাইলে ছেলের মা এসে গোসা দিছে, ছেলের মায়ের আমি অনেক ফোন দিছি, এই 4-5 মাস কুরবানির গেছে পড়তে আমি এতটা ফোন দিছি যে তার ছেলে এই ধরনের কাজকর্ম করতেছে,
সে আমার যদি একটা ফোন রিসিভ করতো, তার মানে তারা সবাই এখানে জড়িত আমার মেয়ের ঘরে যায় জিনিসটি নষ্ট করার। তাদের উদ্দেশ্য আমি প্রবাসে এসে ভালো আছি, তাদের উদ্দেশ্য আমার কিভাবে ধ্বংস করব, তাদের উদ্দেশ্য কিভাবে আমার নিঃস্ব করে দিব, তাদের উদ্দেশ্য যেন আমি একটু টিন সেট ঘর উঠে আমার মিথিলা বাবুটারে লিয়া আমি উকিলা জেনে না থাকতে পারি। তাদের উদ্দেশ্যই ছিল এটা। আমি প্রবাসী বলি, আমি বাংলাদেশ সরকারের কাছে, আইনজীবী ভাইদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে আমি বিচার চাই। এই বলে আজকে আমার কথা আমি শেষ করতে চাই। আমি অনেকটা অসুস্থ হয়ে পড়তেছি। আমি এই বলে আজকে আমি কথাটা শেষ করতে চাই। আচ্ছা, বুঝতে পেরেছি আপনার আমার কথা। জন্য দোয়া করবেন। না ঠিক আছে। তাহলে আপনার নামটা কি জানা বললেন? আমি নাসরিন ফালু। আমার বাবার নাম ফালু শিকদার। আমি নাসরিন ফালু। আমার পাসপোর্টে লেখা নাসরিন ফালু। আমি ওমান মাসকাট থেকে বলছি। আমি চাই এই মুহূর্তে যদি আমি তাদের থেকে ছুটি চাইছি, যে আমার তোরা ছুটি দে না, আমার তোরা চলে যেতে দে, আমার বাচ্চারা এই প্রবলেমে আছে, তারা আমার আসতে দিতে চায় না। এই ব্যাপারে তারা আমার 2-3 বার আজকেও কোদাকুদি করছে লোকটা, তখন তার ওয়াইফ ধরছে যে এইভাবে কোদাকুদি করা ঠিক না। তাদের পুরো ফ্যামিলি মেম্বার জানে আমার এই সমস্যার ব্যাপারটা। তো তার জন্য আমি আরেকদিনও চাইছি, দেখলাম এই লোকটা আমার কোদাকুদি করতে আসছে। তার জন্য আমি চিন্তা করলাম যে আপনাদের মাধ্যমে আমার এই কথাটা জানানো উচিত। তার জন্য আজকে আমি আপনাদের এই লাইফে এসে দাঁড়াইছি। দাদা, আমার সাহায্য করবেন এই ব্যাপারে।